কাকরে লেগে পালাই থাকতো। আচ্ছা জামাত এত বড় এত সেটার মুরত জামাতকে জনসভা করতে বলেন, ক্ষমতায় তো এখন আছে, চেল চালায়। জামাত পালায় নাই মানে? সাইদি কই আছিল ৭১ থেকে ৭৫? নিজামী কোথায় আছিল ৭১ থেকে ৭৫? কাদের মোল্লা কোথায় ছিল ৭১ থেকে ৭৫? এখনো যে সংসদে একটা আছে পালায় আছিল, ও তো নিজেই বলছে পালায় আছিল। এখন যার গরু সে কয় বাঞ্জা, প্রতিবেশীরা কয় বছর বিয়ানি। এটা তো বাচ্চা জামাত, সাউ জামাত। মওদুদির যারা উম্মত, নবীর উম্মত বলি নাই, মোহাম্মদ নবী মোহাম্মদের উম্মত না। যারা মওদুদির এই মগা মওদুদির উম্মত, তারা তো মিথ্যা কথা বলবেই। আর বাপদাদারা কোথায় ছিল? পালায় নাই মানে? এই মাহমুদুর রহমান কোথায় ছিল? এরা আমাদের বলে আমরা আত্মগোপনে আছি, আমরা নাকি পালাই গেছি দেশ ছেড়ে। ওর বাপ্পি নাকি কোথায় আছে? ওর দুলাভাই ওই যে ইলিয়াস কোথায় আছে? জিজ্ঞেস করেন, তখন আর বলবে না। তখন বলবে কিছুই জানে না। তখন বলবে কিছুই জানে না তারা। এরা হলো জামাল বিরা পাগলা। বুঝতে পারছে? এরা পালায় থাকে না। গুপ্ত কারা? তোরা যে ছাত্রদল ছাত্রলীগে ছিলি, জামাতের এত মুরত জনসভা করতে, ওই জাপানে গেছে, জাপানে গিয়ে দেখি যে বিরাট বিরাট সভা করতেছে। জামালপুরে এসে সভা করে না কেন? শেরপুরে গিয়ে সভা করে না কেন? জাপান যায় সভা করে কেন? বাংলাদেশে করে না কেন? জামাতের এত বড় মুরত, জামাত পালায় না? পালায় না মানে? এই পরাজিত পলাতকেরা পালানোর যোগ্যতা না, ওদের জায়গা দিবে কে? জামাত পালায় না, না? এই কথাটাই জানাবো আর কয়দিন পরে। জামাত পালায় না মানে ওয়াজের মঞ্চ করে, জামাত জনসভা করে না কেন? ধর্মসভার নামে পালায় থাকে না? জামাতের এই যে আফসারি মাফসারি খাপসারি বালাজারি খালাজারি, এই আমির হারামজাদা পালাইয়া ছিল না? আমির হারামজাদা বলে নাই? আমি কবে বলছি যে আমার বাপ দাদা আওয়ামী লীগ করে? আমি কবে বলছি? আমির হারামজাদা বলে নাই? তার বাপ আওয়ামী লীগ, তার দাদা আওয়ামী লীগ, তার মামা আওয়ামী লীগ, তার নানা আওয়ামী লীগ বলে নাই? এখন তো জামাতের এমপি, তো পালায় থাকে কারা? ফাজিল কথাকার, মানে কথা বললেই পাওয়া যায় একেবারে। হ্যাঁ, হ্যাঁ, জামাত জি এটা হলো ফরিদ ভাই, এই মওদুদির উম্মত যারা, এই পেয়ারা পাকিস্তানিতে এত, এরা পালাইলে হইলো হিজরত, আর আমরা পালাইলে হয় পালানো। বুঝতে পারছেন? দেখলে জামাতি মওদুদির উম্মতেরা এরকম কথা বলবেই। দেখবো নি আওয়ামী লীগ তো আসতেছে। জামাতিদের বলে রাখি, কান খুলকার শুনলে আওয়ামী লীগ আর হয়, তখন দেখবো নি পালাস কি পালাস না। এগুলো আমরা বলবো জামাত এখন কোথায়। ৭১ থেকে ৭৫ কিন্তু হারিকেন লাগায় খুঁজে পাওয়া যায় না, আমরা জানি। ওরকম আবার তোমাদের আর কোনোদিনই পাওয়া যাবে না জামাত বাংলাদেশে। ওই ওয়াকারে কান্দে সইরা আর বিদেশি শক্তি কান্দে সইরা বহু মস্তানি করা যায়। এত মুরত সেনাবাহিনী বের রাখে নাও না। পাবলিক ফুটবলের মতো সরাবো। জামাত পলান লাগবো না। পাবলিক ফুটবলের মতো সরায় মান্ডা খেলে ফেলাবে ঢাকা যারা আছে। আর জামালপুর যমুনা নদী। আর যারা বরিশাল আছে পদ্মা নদীতে লাইতে ফেলাবে আর মেঘনা নদীতে। সেনাবাহিনী ওয়াকারে বলো বাইরে যেতে। এত মুরো গরুর হাঁটি পাহারা দেওয়ার লাগে সেনাবাহিনীর এখন। তুমি করে তো পাহারা দিতেই হয়। এই ওয়াকার পাহারা দেয় শফিকুর রহমান রে, পাহারা দেয় আমার ভাবির পোলারে, পাহারা দেয় বিএনপি রে, পাহারা দেয় আমাদের স্পিকারের। তারপর ওনার সেনাবাহিনীর গরু পাহারা দিতে হইতেছে। এতে বেড়াকে যাইতে বলো, তারপরে বুঝবো কত দানে কত চাইলে হয়। পালা বানাবা আর আব্বা ডাকবা আওয়ামী লীগের ৭০ বার করে। পালাবা কেন? তোমরা যখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগের আব্বা বানাবা, বিএনপির দুলাভাই বানায় থাকো, তোমাদের পরিচয় আছে নাকি? আবার বলো যে পালাও না। সেটা তোমরা জামালপুর যাচ্ছ জনসভা করো, ময়মনসিংহ জনসভা করো, করে দেখাই দাও দেখি। এখনো তো পালাই থাকতে হয়। আমার তো বড় বড় গপ্প। জি ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি, যে রফিক ভাই যে কথাটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি ভূমিধস জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিধস পরাজয়। এখন পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্তে বিজেপি ক্ষমতা। বাংলাদেশে কোথাও কোথাও এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে, কিছুটা আতঙ্কের পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। কিন্তু কেন, আমাদের কি সমস্যা হবে, বাংলাদেশে এর প্রভাব কি পড়বে? ফরিদ ভাই, আপনার কাছে কি মনে হয়, সংক্ষেপে যদি এই বিষয়টা একটু আলোচনা করেন। বলছেন রফিক ভাইকে? রফিক ভাই, জি রফিক ভাই, সরি রফিক। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। আসলে আমি লেট হয়ে গেল, আমি একটু ব্যস্ত ছিলাম অন্য একটা কাজে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখেন, এটা নিয়ে দেখলাম সারা মিডিয়াতেই, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলিতে কিছু মিডিয়া আছে, এটা নিয়ে তারা সবচেয়ে বেশি গবেষণা করতেছে যে পশ্চিমবঙ্গে আপনার বিজেপি সরকার ক্ষমতা আসছে, তারপরে আসামে তো আগে থেকে আসছে। এখন দেখেন আপনি পশ্চিমবঙ্গে আসছে নতুন, তা আসামে তো আর আগে থেকে আসছে, তাই না? এবার মনে হয় তিন টার্ম পর আসছে। কারণ আসাম থেকে কোন মুসলিমদের কি তারাই দিছে, কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলি কি করছে, এগুলি নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে মুসলিমদেরকে বের করে দিচ্ছে, বের করে দেবো, আর মুসলিমদের উপায় নাই। আসাম থেকে কোনো মুসলিম কি বাংলাদেশে ফিরত পাঠাইছে? কারণ হিমন্ত মুখোপাধ্যায় তো অনেকদিন 10 বছর 15 বছরে পা দিল, তাহলে একটা লোক বেরিয়ে আসছে বলেন আপনি? এখন পশ্চিমবঙ্গে আসতে থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে করে দিবে, এটা কি ধরনের কথা? এগুলি হলো জানেন কি, আমাদের মিডিয়াগুলি ওরা উত্তেজনা ছড়ানোর জন্য এই কাজগুলি করে।
মূল আমার যেটা আমার হিসাব। আর এখানে প্রত্যেকটা দেশের একটা কিন্তু রাজনীতি থাকে। আপনার ইউরোপে এরকম রাজনীতি আছে, আপনার জাতীয়তাবাদী রাজনীতি আছে। ইউরোপ কিন্তু কট্টর জাতীয়বাদী রাজনীতি আছে, উদারপন্থী রাজনীতি, ম্যাক্সিমামই দেশে উদারপন্থী রাজনীতি কিন্তু ইউরোপে এখন আবার কট্টরপন্থীদের উত্থান হয়েছে। সেমলি ভারতেও আছে, আমাদের দেশেও কট্টরপন্থী উত্থান হয়েছে না। তাহলে এখন আমাদের আপনি এই যে সবসময় করে দেয় বলে যে আপনার দেশে আপনি আসবেন ওই কিনা বলে তাকে ধর্মীয় নিরপেক্ষ চাবেন না, আরেক দেশে ইন্ডিয়াতে ধর্ম নিয়ে না, আপনি যাইবেন আপনার দেশে আপনার ধর্ম এই ধর্মীয় রাজনীতি করতে, আপনার ধর্ম রাষ্ট্র কায়েম করে। তাহলে বিজেপিও তো তারা তো ধর্মের রাষ্ট্রকে তাদের ধর্মের রাষ্ট্র কায়েম করতে চায়, এটা বাস্তবতা। তাহলে আপনি এটা নিয়ে মাতামাতি করার কি আছে, রাগার চিল্লাচিল্লি করার দরকার আছে কি? আর ভারত তো শুনেন, ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র না, ভারত হল বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র কাদের কাছে? ওই যে কিছু বট আছে না, বট স্বাধীনতা বিরোধী, তাদের কাছে হলো শত্রু রাষ্ট্র ভারত। আর আমজনতা বাংলাদেশি মানুষের কাছে শত্রু রাষ্ট্র না, এবং বাংলাদেশের মানুষ এগুলো চিন্তাও করে না। এখন আপনি ভারতে কত কোটি মুসলমান আছে? ভারতে মুসলমান আমি আরো 15 বছর আগে শুনতাম যে 20 কোটি আছে, এখন আস্তে আস্তে 25 কোটি 30 কোটি, ফরিদ ভাই 35 কোটি। ভারতের যদি মুসলমান যদি বাড়ে, বাংলাদেশের মুসলমান কমে কেন? যেখানে স্বাধীনতার সময় ছিল 22%, এখন হলো 9%। বলেন, এইগুলি তো ধরেন আসলে কি জানেন, এগুলো ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য, এগুলি হলে আপনার মুখরোচক খবর তৈরি করার জন্য। আর এই যারা ওই ধর্মীয় রাজনীতি করে তাদেরকে আপনার একটা সুযোগ করে দেওয়ার জন্য এই কাজগুলি করে, আর কিছু না। কারণ এখানে আমি এটাই শুধু আমি সারাদিন একটা এনে চিন্তা করছিলাম যে একটা ভিডিও বানাবো, আমি মাথায় খুঁজে পাচ্ছিলাম যে আসলে কি ধরনের সিচুয়েশন হইতে পারে, কি ধরনের সিচুয়েশন হবে সিচুয়েশন। তাহলে আমি হঠাৎ করে এখন মনে হলো যে আসামের মুখ্যমন্ত্রী তারা 10 বছর ধরে ক্ষমতায়। তাহলে ওইখান থেকে আসামে তো আমি জানি যে সবচেয়ে মুসলমান বেশি, আসামে জানি আমাদের দেশে মুসলমান অনেক বেশি, ওইখান থেকে তো মুসলমান বের করে দেয় নাই। আর ভারতে 30 কোটি মুসলমান, তাহলে মুসলমানরা বাইর করে কোথায় দিবে, কোথায় পাঠাবে? এইগুলি আসলে মানে আমি মনে করি না। তবে এই যে আমাদের দেশের এই যে ওই যে একটু আগে এই ছেলেটা বারবার যে কমেন্ট করতেছিল, ওই ধরনের যে ছেলেগুলি আছে যারা ওই যে ফরিদ ভাইয়ের যে হ্যাঁ জামাতি বট, আর ফরিদ ভাইয়ের ওই যে বাবির পোলারা, এটাও জামাতের বট। ওইগুলি ধরেন মগা মৌদুদির উম্মত, মগা মৌদুদি আছে না জামাতের। আর হলো বিএনপির কাছে বিএনপিতে লুকায় থাকা যে বট বাহিনী, ওই বট বাহিনী এবার তো প্রমাণ হয়েছে। বিএনপি আপনার এবার যদি আওয়ামী লীগ যদি বিএনপিকে ভোট দিত, নিশ্চিত বিএনপি পরাজয় হইতো। কারণ বিএনপি ছত্র জামাতের বহুত লোক ছিল, যখনই জামাতা এবার আলাদা ইলেকশন করে সবাই জামাতের ইলেকশন করছে, ডাইরেক্ট বিএনপিতে বেরিয়ে চলে গেছে সব জায়গা থেকে। বিএনপির বড় বড় লিডাররা বলছে আমরা জাতীয় দেখছি, আমরা আঞ্চলিক ভাবে সব জায়গায় দেখছি যে আগে বিএনপি করতো, এখন ডাইরেক্ট চলে গেছে জামাতে। তার মানে অরিজিনালি জামাতের ছিল, বিএনপির মধ্যে লুকায়া ছিল। এখন যখন জামাত আলাদা ইলেকশন করছে তখন জামাতে চলে গেছে। এখন বিএনপিতে এখনো কিন্তু আপনার জামাতের এবং শিবিরের পোলাপান এখনো আছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে, মানে 5-7 দিন আগে ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে ছাত্র দল থেকে কোন একটা সম্পাদক পদের ছেলে সে পদত্যাগ করছে। তার মানে ওর জিনিস শিবিরের ছেলে, ওইখান থেকে এখন চলে যেতেছে আপনার তার আসল জায়গায় চলে যাচ্ছে। এরার কাছে হলো এই যারা স্বাধীনতা বিরোধী, তাদের কাছে হলো ভারত হলো শত্রু, আর আমজনতার কাছে ভারত শত্রু না। আর এটা এতদিন আপনার ফলাও করে ভালো করে প্রচার করতে পারছে, যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দেশ বেচে দিছে। এখন যে দেশ যে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, সবাই বলতেছে, যারা বিশ্লেষণ করে, অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিক বিশ্লেষণ বলেন, সামরিক বিশ্লেষণ বলেন, যত বিশ্লেষণ বলেন, সব বিশ্লেষণ কি একটা কথা বলতেছে যে আমাদের এই চুক্তিটা পুরাপুরি আপনার আমেরিকার তাবেদারির কাছে পরিণত হয়েছে, এবং এটা লং টাইমে এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এমন একটা সময় আসবে, যেমন আপনার আমাদের দেশের অস্ত্র কিনা হয় ম্যাক্সিমামই কেন হলো আপনার এর থেকে চীন থেকে। এই চীনের এই অস্ত্র চুক্তির মধ্যে একটাই আছে যে অস্ত্র কিনতে হলে তাদের পারমিশন নিতে হবে। তার মানে চীনের সাথে কিন্তু বাণিজ্যের একটা সমস্যা বাড়তি দেখা দিবে। কিন্তু আমেরিকার সাথে চীনের একটা আপনার জানেন আপনার বাণিজ্য যুদ্ধ সবসময় লেগে থাকে, সেখানে আপনার চীনের সাথে দেখবেন একটা ওই আমাদের দেশের একটা টানা চেষ্টা শুরু হবে। আর ভারতের সাথে টানা চেষ্টা করে সুবিধা পাবে না। কেন হলে জানেন কি, ভারত থেকে তো অস্ত্র না, ভারত থেকে নাকি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বা আনুষঙ্গিক জিনিস। যেমন মনে করেন ওই যে ছেলেটার উত্তরটা ছেলেটা লাইনে থাকে, তাহলে বুঝতে পারবে। আজকে বাংলা বিজনেস স্ট্যান্ডার্ড যে একটা পত্রিকা আছে বা সংবাদ মাধ্যম আছে, আমরা যেটা আগেও আলোচনা করছি, আজকে ফলাও ভাবে তারা এই প্রচার করছে, এটা ভারতে বাংলাদেশে ক্রুড অয়েল আইনিয়া ভারতে রিফাইন করবে, রিফাইন করার পরে বাংলাদেশে তারা রিফাইনারি চার্জ দিবে, এবং আপনার কস্টিং মানে আনার জন্য যে খরচটা, সেই খরচটা দিয়ে আমাদের তেল আনবে, মানে পেট্রোল ডিজেল এগুলি পর্যন্ত আনবে, যেটা আপনার মূলত আসে ডিজেল আর কেরোসিন আনবে। মানে ক্রুড অয়েলটা আপনার যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত ক্রুড অয়েল আপনার করতে পারে না, ওই আপনার প্রসেসিং নাই, প্লান্ট নাই, একটা মাত্র প্লান্ট আছে। এই জন্যই আপাতত আপৎকালীন বিপদ থেকে বাঁচার জন্য ওই
ক্রুড অয়েলটা ইন্ডিয়াতে আনবে, ইন্ডিয়াতে রিফাইন করবে, রিফাইনিং খরচ দিবে এবং যে ট্রান্সপোর্ট ফ্রি যেটা আছে ওটা দিয়ে আমাদের দেশে আনবে। এখন এই যে গত এই যে ইয়া বললো, ওই যে ছেলেটা বললো, ওই ছেলেটার উদ্দেশ্য করে বলি, তুমি যদি 25,000 মেট্রিক টন তেল যদি ডিজেল যদি গত মাসে না আনতা, তাহলে তোমার তো 12টা বাজে গেল কৃষি কাজে। আবার এই মাসে আসতেছে 40,000 মেট্রিক টন ডিজেল আসবে। আবার এই ভারত থেকে রিফাইন করে তোমরা তেল আনতে হবে। ভারত থেকে বিদ্যুৎ ছিল না যখন আপনার ওই যে 900 মেগাওয়াট বিদ্যুৎ অফ ছিল, সেইটা জন্য পরে বাংলাদেশে বন্ধ করা হয়ে গেছিল। এখন আবার বিদ্যুৎ আছে 925 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। ভারতের মাধ্যমে আপনার নেপালে আপনার যাইতো, আপনার ভুটানে যাইতো, এগুলি বন্ধ ছিল, এখন আবার চালু করার জন্য সরকার চেষ্টা করতেছে। ভারত সরকার এখনো ভিসা দেয় নাই, বাংলাদেশ সরকার কিন্তু আরো 2 মাস আগে ভিসা উন্মুক্ত করে দিছে ভারতীয়দের জন্য বাংলাদেশের। ভারত তো দেয় না এখনো, তো তোমরা আগে দিছো কেন? তো তোমরা দরকার দেখে তোমরা আগে দিছো, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার আগে দিছে, মানে কইছে যে ভাই আমি আমারটা সুবিধা দিলাম, তোমারটা তুমি সুবিধা দাও আমারে। পরে ফরিদ ভাই কাছে আমি চিন্তা করি বাড়া রাখ, তুই চাপ তুই দিছো ভালো কথা, আমারটা বুঝলি আমি চিন্তা করি। কারণ আমাদের দেশ থেকে যে জঙ্গি যাবে না এটা তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমরা দেশেই তো আমরা তো সাধারণভাবে কথাই বলতে পারি না। আমি একটা ভিডিও করছি আজকে এই ব্যাপারে, এই নিয়ে আমরা এখন নিশ্চুপ হয়ে গেছি। কারণ অনলাইনে আসিয়া যেভাবে আপনি গালাগালি করে এই বদ পোলা পান, এগুলি শিক্ষা, এগুলো ধর্মীয় শিক্ষা নিচ্ছে। ওদের কি শিক্ষা দেয়? ধর্মীয় শিক্ষা, এরা ইসলাম কায়েম করবে। ওগুলি মানুষের গালাগালি করে, অশ্লীল ভাষা গালাগালি, কই আমাদের মুক্তি অশ্লীল ভাষা গালাগালি আসে না। ধর্মের নামে এগুলো লেবাসদারি, এটা ধর্ম কি কায়েম করে? আজকে গত 2 দিনে কি ঘটনা ঘটছে বাংলাদেশে জানেন না? অন্তত 6-7 জায়গাতে এক ঘটনা হয়েছে, বাচ্চাদেরকে র্যাপ করছে, বাচ্চাদেরকে বলাৎকার করছে মাদ্রাসায়। এগুলি আসে না, সব ভিডিও আসছে না? অথচ এগুলি মিথ্যা কথা বলে প্রচার করার চেষ্টা করছে। যে কি প্রচার করার চেষ্টা? ওই যে আপনার নেত্রকোনা মদনপুরে এটা ডাক্তাররা বলতেছে ডাক্তার নাকি ইসলাম বিরোধী। 1-2 মৌলবি এক স্ট্যাটাস দিছে, একটা ডায়লগ করছে, হে ইসলাম বিরোধী। আরে ভাই ডাক্তারের কি দোষ হইলো ভাই? ডাক্তার তো এখানে কোনো না, ডাক্তার সে তাকে পরীক্ষা করে বলছে যে সেই প্রবলেম, প্রেগনেন্ট, কিভাবে ঘটনা হয়েছে হ্যাঁ তখন ডাক্তারের কাছে খুলে বলছে। এখন সারা বাংলাদেশে হয়েছে। আর এই বোর্ড গুলি বলে কি ওই মৌলবীগুলো আর নাকি ইসলাম কায়েম করে মিথ্যা কথা বলে। ইসলামে কি স্থান আছে? ইসলামে কি মিথ্যার স্থান আছে? আমি তো পাই নাই। তারাই তো বর্ণনা করে, তারা আর হেরা নিজেরা ইসলামের মনে করে। তাদের বিপক্ষে কথা করলেই আপনার ওই জায়গায় নাস্তিক হয়ে যাবে, আপনার মুদ্রাত মানায় আনবে, আপনাকে ভোট বাহিনীরা আক্রমণ করার চেষ্টা করে, রাস্তাঘাটে আমার গঞ্জের ওর মাইট ফুটবল করার চেষ্টা করে। এই দিন কিন্তু দিন কিন্তু আরো আছে। এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে। এটা হলো আপনার বাউল বলতো ওই যে আমরা নেত্রকোনার বাউল আছে একটা, ওই কথাগুলি বলতো। এগুলি ঠিক না। আপনি সবাই সামাজিক মানুষ, সামাজিক চলতে হবে, সবাই দেশের নাগরিক। এখন তো আমরা যারা ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যে হুজুররা আসে না, আমি তো হুজুর সবাইকে বলবো না, যে হুজুররা এরা খারাপ কাজ করতেছে সেই হুজুরদের কথা তো আমরা বলতেছি না, সব হুজুরদের বলতেছি। সব হুজুররা তাহলে ওরা সাপোর্ট দেয় কেন? তাহলে তোমরা ওদের পক্ষে, এই যে আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগ যারা এই খারাপ করছে, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি, আবার আওয়ামী লীগের যে ভালো কাজ সেগুলো আমরা বলবো না, ভালো বলবো না, তাই বলে কি আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম? এগুলি না। এখন এইগুলি হলো আপনার ওই ভারতীয় একটা মানে বিদ্বেষ ছড়ানো, এইটাই হলো ওই যে এই কাজগুলি করে। আমি অনেকগুলি আজকে ভিডিওতে আপনার পাইছি বাংলাদেশি মিডিয়া থেকে এই ধরনের কথা বলতেছে। আমি আরো আমি পশ্চিমবঙ্গের আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছি, কয়েকজন সাংবাদিকের কথা শুনছি, তারা বলছে যে এটা কোনোদিনই হবে না, এটা ভুল কথা। ভারত থেকে আপনার মুসলমানদের তারা দিবে, এটা হলো ভুল কথা। এটা হলো আপনার ধর্মীয় উন্মোদনা ছড়ানো একটা কারণ ওরা ওই দেশে ওরাকে চালাই দেবে কেন? 30 কোটি মানুষ কি করে দিতে পারবে, বাড়ি করে দিতে পারবে? এবং সে বললো যে এটা যদি করে তাহলে গ্যাঞ্জাম তৈরি হবে। আমি বলে দিই, উনি বলছে কি কলকাতার একজন আপনার সুবীর ভৌমিক আছে না, এই সুবীর ভৌমিকের সাক্ষাৎকার দিছে, তোমার সাক্ষাৎকার আমি শুনছি, যেটা কোনোদিনই সম্ভব না, এটা ভুল কথা, ভুল তৈরি। অথচ আমাদের দেশের ওই যে মিডিয়াগুলি, কতগুলো মিডিয়া আছে, আর ওই যে বটগুলি আছে, বটগুলি এগুলি প্রচার করে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে বিক্রি করে দিছিল, এটা যখন প্রমাণ করতে পারে না, ওইটাও প্রমাণ করতে পারবে না। তবে এটা ঠিক ফরিদ বাজারে বলছে এই চোরাচালানি করতে পারবে না, চোরাচালানি বন্ধ হয়ে যাবে, বুঝেন নাই? এই জঙ্গি যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা পারতো না। যে জঙ্গির ভিতরে ঢুকে পড়তো, এটা পারবে না, কারণ ও কড়াকড়ি অ্যাকশন নেবে। যদি শুভেন্দু অধিকারী যদি আপনার হয় মুখ্যমন্ত্রী হয়, সে এইভাবে কড়া যদি স্টেপ না নিতে পারে, তাহলে কিন্তু ক্ষমতা সে থাকতে পারবে না। এটা সত্যি কথা। কারণ মানুষ আপনারা মনে করেন না ওই যে হিন্দুত্ববাদের জন্য ভোট দিছে, নো, মানুষের উন্নয়নের একটা জন্য ভোট দিছে। আমি অনেক বিশ্লেষণ শুনছি ইন্ডিয়ার উন্নয়নের একটা করছে। আর একটা জিনিস হলো কিছু আপনার হয়েছে, ওই আপনার দুর্নীতির ব্যাপার আছে, এইগুলির জন্য কিন্তু পরাজয় হয়েছে, তৃণমূলে পরাজয় হয়েছে। এটা কিন্তু একটা সত্যি কথা। মানুষ আর একটু বিরক্ত আছে, কি জানেন বিরক্ত জানেন? এখনো মনে হয়, আমার মনে হয় কিছু ভায়োলেন্স হয়, যেমন মনে করেন যে এই যে ঘটনা এলো না, যে ইলেকশনের পরে এখন কলকাতা কিন্তু বেশ একটা ভায়োলেন্স হচ্ছে, মানে তৃণমূলের
হিন্দু যারা আছে, হিন্দুদের আপনার তৃণমূলের যারা হিন্দু ভোটার, তাদের বাড়িঘর আক্রমণ করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত আক্রমণ করছে, কিন্তু কোন মুসলিম বাড়িতে কিন্তু আক্রমণ হয় নাই। কোন মুসলিম বাড়িতে আক্রমণ হয় নাই, কিন্তু এটা এখন পর্যন্ত খবরে আসে নাই। যা আক্রমণ হয়েছে শুধু খালি এই যে হিন্দুদের মধ্যে হিন্দুদের ইয়া হচ্ছে, মানে তৃণমূলের হিন্দু আর বিজেপির হিন্দু এদের সাথে এরা ঝগড়া করতেছে। এটা মুসলমানের নাম ধরে একটা ভায়োলেন্স তৈরি করে, একটা মনে করেন যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা হলো ওই এইসব লোকদের। আমি যেটা মনে করি এটা, আর এটা কোনোদিনই হবে না। এটা আমি যে ভারতের সুফির ভূমিকার বিশ্লেষণ থেকে আমি জিনিসটা আমার মনে মনে আসছে, এবং আমি এটাও মনে মনে করছি যদি এরকম ঘটনা হইতো তাহলে অবশ্যই ইয়াতে আসাম থেকে লোক বের করে দিত। আসাম কিন্তু মুসলিম অনেক মুসলিম। ইভেন একটা বলে গেলে পশ্চিমবঙ্গের যে হিন্দুরা তো এবার বুদ্ধি না, মুসলমানরা ভোট দিচ্ছে ইয়াতে, বিজেপির ভোট দিচ্ছে। ইভেন অনেক মুসলিম নেতা যারা তৃণমূল থেকে বেরিয়ে আলাদাভাবে ইলেকশন করছে, তো ওরা কি বুঝতেছে না যে আমরা আলাদা ইলেকশন করলে ইয়া দুর্বল হয়ে যাবে, তৃণমূল দুর্বল হয়ে যাবে, সেক্ষেত্রে বিজেপি কমাতে আসবে, তাহলে আমাদের ক্ষতি হবে। এরা বুঝে না, হেরা দেশের নাগরিক, হেরা বুঝে না, এই মুসলিম নেতারা বুঝে না। অবশ্যই বুঝে, মানে আপনি এখান থেকে চিল্লাচিল্লি করছেন, ওই দেশে মুসলিম নেতারা কিন্তু বলতেছেন। আমি নিজে একজন এক সাক্ষাৎ করছি, এক মৌলানা, বিশাল বড় মৌলানা, টুপি বিশাল বড় ইয়া, সে বলছে দিদিকে এবার বিদায় করে দিব, ইলেকশন আগের 2 দিন আগের কথা সাক্ষাৎকার। তো ওই মুসলিম নেতা বুঝে না, ওই আপনার মৌলানা সাহেব বুঝে না, না বুঝে তারা কি আপনার কথা বলছে? এইগুলি হলো আমাদের দেশের যে প্রপাগান্ডা ছড়ায়া, এটা একটা মানে ইয়া তৈরি করা, মানে ভায়োলেন্সটা যাতে হয়, বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়া দেওয়া। বাংলাদেশে যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে ইন্ডিয়াতে এরকম প্রভাব পড়বে, সেই ধরনের একটা তৈরি করা। কেন আপনি দেখেন এই যে আমাদের শবীর ভৌমিক সাহেব বলছে যে ইন্ডিয়াতে এখন পর্যন্ত কোনো মুসলিমের উপরে হামলা হয় নাই, যদিও উনি স্বীকার করছেন নিজে যে অনেক তৃণমূলের বাড়িতে, অনেক তৃণমূল অফিস আদালত এবং তৃণমূলের ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ হয়েছে, কিন্তু মুসলিমদের উপর আক্রমণ, আর যদি হয় তাহলে পরিস্থিতি ওটা ভিন্ন রকম হবে, এই কথাটা উনি বলছেন। সুতরাং আমি মনে করি না এই ধরনের কোনো ঘটনা ঘটবে। তবে যেটা বলছেন অবৈধ অভিবাসী যদি থাকে, অবৈধভাবে কেউ ঢুকে থাকে, সেইগুলি সমস্যা হবে। আর এখানে আমরা যেটা প্রকাশ করতেছি যে 90 লাখ বলেন কেন? 90 লাখের মধ্যে 40 লাখ হলো ভুয়া আর এবং হলো ইয়া মারা গেছে লোক, 52 লাখ না কত লাখ ভোটার আছে, এই ভোটার গুলি নিয়ে সমস্যা। এটা তো হিন্দুদের মধ্যেও সমস্যা আছে, হিন্দু ভোটারদের মধ্যে এই সমস্যা আছে, অনেক হিন্দু ভোটার তো বাদ গেছে, শুধু নট অনলি মুসলমান ভোটার বাদ গেছে না, এটা তো ওরাই আলোচনা করতেছে। তা আপনি আমার অন্য দেশ থেকে আপনি আগের থেকে সংখ্যা প্রকাশ করতেছেন, আগের থেকে আপনি উস্কানি দিচ্ছেন, এগুলি তো ঠিক না। মাসুদ ভাই ধন্যবাদ। আমি এটা মনে করি না ফরিদ ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে আসি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন, তার দল। এখন শোনা যাচ্ছে তিনি পদত্যাগে নারাজ। বিষয়টি ভারতে নজিরবিহীন ঘটনা। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে কি হবে? কি খুব জটিলতা দেখা দিবে নাকি? ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে।